আসসালামু আলাইকুম। এইচএসসি এমসিকিউ ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ক্লাস করতেছো তোমরা এই যে ক্লাসগুলো করবা, তোমরা এই ক্লাসগুলোতে পুরোপুরি তোমরা ক্যালকুলেটর হাতে নিবা না। তোমরা ক্যালকুলেটর ছাড়া যে অঙ্কগুলো করাবো সেগুলো প্র্যাকটিস করবা। এখন থেকে তোমরা ক্যালকুলেটর ছাড়ার অভ্যাসটা তৈরি করে ফেলো। যত তুমি ক্যালকুলেটর ছাড়া হাতে হাতে ক্যালকুলেশনগুলো করবা, তখন তুমি আরো দক্ষ হয়ে উঠবা। তো আমি সবাইকে বলি যে তোমরা ক্যালকুলেটর ছাড়া এই জিনিসগুলো প্র্যাকটিস করো। এবং তোমরা যারা এই ক্লাসটা শুরু করেছো, তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে মনোযোগ দিয়ে যদি তুমি দেখো, তাইলে এই একটা ক্লাসে আমরা পুরো গুণগত রসায়ন ইনশাল্লাহ শেষ করতে পারবো, এবং এই এক ক্লাসেই তুমি গুণগত রসায়নের বস হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসের শুরুতে আমরা টাইপ 1-এ দেখো রেখেছি আইসোটোপ, আইসোবার, আইসোটুন, আইসোইলেকট্রন। তো এই জিনিসগুলো আমরা ক্লাস 9-10 থেকে শিখে আসতেছি। আমরা ক্লাস 9-10 থেকে এই জিনিসগুলো শিখে আসতেছি। তো তোমরা অনেকে ভয় পাও, কেমিস্ট্রি বা ফিজিক্স বলো বা ম্যাথ বলো, এর অধিকাংশ জিনিস কিন্তু আমরা ক্লাস 9-10 থেকে শিখে আসছি। তো অনেকে আমরা কি করি, আমরা মুখস্থ করে এসএসসিতে ভালো রেজাল্ট করে আসি। অনেকে দেখা যায় যে আমি দেখেছি আমার স্টুডেন্টের মধ্যে অনেকে ম্যাথে 100-তে 100 পেয়ে গেছে, 99 পেয়ে গেছে এসএসসিতে, অথচ সাধারণ ক্যালকুলেশন, উৎপাদকের বিশ্লেষণ এগুলো পারে না, খুব সহজ সহজ জিনিস পারে না। তো ও যে কিভাবে 100-তে 100 পাইলো, 99 পাইলো, এটা আমার বুঝে আসে না। তো যারা জিনিসগুলো বুঝে আসে, প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা থিওরি একেবারে ভালোভাবে বুঝে আসে, কিন্তু মার্কস কম পায়, ওরা এসে কিন্তু ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করে। কারণ ওই 9-10-এর যে আমরা যে যা পড়ে আসছি তার 30 থেকে 40% আমাদের ইন্টারমিডিয়েটে কাজে লাগে। ওইগুলো যদি তুমি না বুঝো, তাহলে এইগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না। এবং দেখা যায় যে ওই জায়গা থেকে অনেক কোয়েশন আমাদের এইচএসসি বলো কিংবা অ্যাডমিশন বলো, ওই জায়গা থেকে অনেক কোয়েশন আসে। তো আমি যাদের পড়াই ক্লাস 9-10-এ, তোমাদের অনেকে জানে এটা, আমি যাদের 9-10-এ পড়াই ওদের এইভাবে বলে বলে পড়াই যে এই টপিকসগুলো, এই থিওরিগুলো, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এই জিনিসগুলো একটু বুঝিয়ে পড়ো। আমরা বুঝিয়ে পড়লে জিনিসগুলো পরবর্তী কাজে লাগবে। আমরা অনেকে দেখা যায় যে টেস্ট পেপার মুখস্থ করে বিভিন্ন অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা এইভাবে মুখস্থ করলে এইগুলা চলে আসে এসএসসিতে, এবং আমরা ভালো রেজাল্ট করতে পারি। যদি আমরা না বুঝি, তাহলে আমাদের কিন্তু পরবর্তীতে সমস্যা হয়। তাও তোমরা যারা আমার ক্লাসগুলো করতেছো, তোমাদেরকে আমাদের একটা অনুরোধ থাকবে, তোমরা এই মুখস্থ করি না, তোমরা যা পড়ো, যতটুকু পড়ো সেটা বুঝে শুনে, বুঝে শুনে পড়ো। বুঝে শুনে পড়লে এটা তুমি পরবর্তীতে তুমি কোনো সময় ঝামেলায় পড়বা না। তো চলো আমরা আজকের আমি ক্লাসে যাই। তো আমি কি বলতেছি, এগুলো আমরা সবাই 9-10 থেকে পড়ে আসতেছি। তো দেখো, এইগুলাই কিন্তু আমাদের এইখানে আছে, এবং এইগুলা থেকে হিউজ পরিমাণ কোয়েশ্চন, মেডিকেল বলো, বিভিন্ন ভার্সিটি বলো, এইখান থেকে এই টপিকসগুলো থেকে আইসোটোন, আইসোবার, আইসোটোন, এগুলো আইসোটোপ থেকে আসে। তো এখান থেকে তোমরা মেডিকেল বলো, মেডিকেলে 1 মার্কস কমন পাবো 100%, এই টাইপ 1 থেকে 1 বা 2 মার্কস এখান থেকে আসে। তো আমরা কি জানি, আইসোটোপ জিনিসটা দেখো, আইসোটোপ এখানে শেষে প আছে, তার মানে প্রোটন সংখ্যা সমান। অনেকে আবার পারমাণবিক সংখ্যা বলি, প্রোটন সংখ্যাই তো পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কি হবে, সমান হবে। আমরা তখনই দুইটা মৌলকে কি বলতে পারবো, আইসোটোপ বলতে পারবো। তো আমি এর আগে একটা জিনিস দেখতে হবে। সাপোজ আমরা কোনো মৌলকে কিভাবে লিখি, আমরা যদি লিখি যে এক্স একটা মৌল, এখানে আমরা লিখি জেড, এই জেডটা কি মিন করে, উপরে লিখি এম, আর এখানে ধরো এম প্লাস। এখানে আমাদের জেডটা কি মিন করে, জেড প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, এটা কি মিন করে, বর মিন করে, আর এই এমটা কি, চার্জ মিন করে। তারপরে দেখো, আমরা যদি এ থেকে জেড বাদ দিই, তাহলে আমরা কি পাই, আমরা নিউটন সংখ্যা পাই। তাহলে এগুলো আশা করি বুঝতে পারছো। এগুলো তোমরা সবাই জানো, এগুলো বেসিক ক্লাসে পড়াইছি। এগুলো তোমরা সবাই জানো যে এই একটা মৌলের যে জিনিসগুলো আমরা আশেপাশে লিখি, সেগুলো পরিচয়। তো দেখো, আমরা আইসোটোপ কি বলছি, আইসোটোপের শেষে প আছে, তার জন্য আমরা কি বলতে পারি, এখানে প্রোটন সংখ্যা সমান। আমরা কি বলবো, প্রোটন সংখ্যা সমান। তো আমরা একটা এক্সাম্পল দেখলে আশা করি তোমরা বুঝতে পারবা। যেমন আমরা হাইড্রোজেনের 3টা আইসোটোপ আমরা দেখতে পারি, যেমন এই যে 1, তারপর এই যে 2, 1H, তারপর 3, 1H। দেখো, এইখানে 3টার কিন্তু কি আছে, প্রোটন সংখ্যা সমান। এখানে 3টার প্রোটন সংখ্যা সমান। এভাবে আমরা অক্সিজেনের আইসোটোপ লিখতে পারি। আমরা বলতে পারি যে এখানে সবগুলার কি প্রোটন সংখ্যা সমান হয় একটা আরেকটার কি, আইসোটোপ। এগুলো আইসোটোপ। তারপরে দেখো আইসোবার, আমরা আইসোবার, এগুলো সহজ জিনিস, এগুলো তোমরা সবাই জানো। আমরা সহজভাবে একটু, এখানে প আছে, তার জন্য কি আমরা বলতে পারি, আমরা এইভাবে শেষ অক্ষরটা দেখে আমরা মনে রাখবো যে প আছে, তার জন্য এখানে আমরা কি
এখানে জানতে পারছি এখানে প্রোটন সংখ্যা সমান। ঠিক একই রকম ভাবে আইসোবারের শেষে দেখো আছে কি বার, তাহলে বার থেকে আমরা মনে রাখতে পারি না বর, বার থেকে আমরা কি মনে রাখতে পারি, আমরা বর মনে রাখতে পারি। তাইলে আইসোবারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা বলতে পারি যে বর সংখ্যা সমান। যখন দুইটা মৌলের বর সংখ্যা সমান হবে তখন তারা আইসোবার হবে। তো আইসোবারের একটা এক্সাম্পল তোমরা বলো তো আইসোবার কি হতে পারে। আইসোবার আমরা কি এখানে হচ্ছে তোমার বর সংখ্যা সমান থাকবে। তাহলে দেখো আমরা লিখতে পারি কপার এবং হচ্ছে জিঙ্ক, এই দুইটার কি আমাদের বর সংখ্যা হচ্ছে সমান। আর কপারের প্রোটন সংখ্যা কত বলতো, কপারের প্রোটন সংখ্যা হচ্ছে 29 আর জিঙ্কের হচ্ছে 30। তাহলে এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে আইসোবার। দেখো এই দুইটার কি আমাদের বর সংখ্যাটা সমান। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখো আইসোটুন, এই যে শেষ সব অক্ষরটা কি আছে দন্তন ন, তাহলে কি আমরা বলতে পারি যে নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান, শেষে কি আছে দন্তন ন আছে। তাইলে আমরা কি বলতে পারি, ন আছে যার জন্য আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে নিউটন সংখ্যা সমান। তাহলে নিউটন সংখ্যা সমানের একটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন ধরো আমরা বলতে পারি যে সিলিকন, ফসফরাস, এই দুটো হচ্ছে, আর দুটো হচ্ছে আইসোটুন। তাহলে সিলিকনের হচ্ছে তোমার বর হচ্ছে 30 আর তোমার এই যে প্রোটন সংখ্যা হচ্ছে 14, ফসফরাসের হচ্ছে 31 আর বর হচ্ছে 15। তাহলে দেখো এটার নিউটন সংখ্যা, সিলিকনের নিউটন সংখ্যা হচ্ছে কত, নিউটন সংখ্যা হচ্ছে 16। তা একই রকম ভাবে ফসফরাসের নিউটন সংখ্যা কি 16। তাইলে দুইটা নিউটন সংখ্যা সমান, তাইলে আমরা বলতে পারি এই দুটো হচ্ছে আইসোটোন। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখো আইসো ইলেকট্রন, আমরা নাম থেকে বলতে পারতেছি কি ইলেকট্রন সংখ্যা সমান। আইসো ইলেকট্রন মানে কি ইলেকট্রন সংখ্যা সমান, আমরা নাম থেকে বলতে পারতেছি। তাহলে দেখো আমরা আইসো ইলেকট্রনের যদি একটা এক্সাম্পল দেই, তাইলে আমরা একটা এক্সাম্পল যদি দেই আইসো ইলেকট্রনের, তাহলে দেখো আমরা বলতে পারি যে সোডিয়াম প্লাস কত 10 11 10, আর আমরা বলতে পারি Mg2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস। তাহলে দেখো এখানে আমরা ইলেকট্রন সংখ্যা একটু আগে আমি একটা এক্সাম্পল লিখেছিলাম, এটা দিয়ে আমি সোডিয়ামেরটা লিখে দেখাই। সাপোজ হচ্ছে সোডিয়াম প্লাস, সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, বোর সংখ্যা হচ্ছে 30। এখানে এই যে 23 এটা হচ্ছে আমরা কি বলছি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে জেড। আর নিউটন সংখ্যা কত, এখানে নিউটন সংখ্যা দেখো 23 থেকে 11 বাদ দিলে কত আছে আমাদের 12, আর এই যে এটা হচ্ছে চার্জ সংখ্যা। তো আসলে এটা বুঝতে পারছো। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত, দেখো আমরা ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করি, ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করি, তার প্রোটন সংখ্যা মাইনাস হচ্ছে কি, এই যে মাইনাস প্লাস প্লাস থাকলে কি হয়েছে, এখানে একটা ইলেকট্রন কি করছে ত্যাগ করে দিছে, একটা ইলেকট্রন ত্যাগ করে, যদি প্লাস থাকে তাহলে আমরা কি করব মাইনাস করব, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করব যোগ করব। এগুলো হচ্ছে বেসিক ক্লাসে একেবারে ভেঙে ভেঙে আমরা পড়াই। তো এখানে হচ্ছে আমাদের হাতে সময় কম, আমরা তো কিছু বলতে পারবো না, তোমরা একটু বই থেকে যদি তোমার সমস্যা দেখে থাকে তাহলে তুমি বই থেকে শিখে নিও। তাহলে দেখো আমরা কি করি, যদি প্লাস থাকে তাহলে আমরা বিয়োগ করি, এখানে একটা আছে তার জন্য আমরা একটা মাইনাস করে দিলাম, তাহলে 10। ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে বের করবো, ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার 12 প্লাস আছে +2, তার মানে কি -2 করে দেবো আমরা, তাহলে 10। তাহলে দেখো এই দুইটার কি, এই দুইটার ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে এই দুইটাকে আমরা কি বলতে পারি আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন। তো আশা করি এটা বুঝতে পারছো। আমরা আইসোটুপ, আইসোবার, আইসোটুন, আইসো ইলেকট্রন আমরা 4টা জিনিস বুঝতে পারলাম। তো চলো আমরা এবার কিছু কোয়েশ্চন সলভ করি, কোয়েশ্চন সলভ করলে তোমরা জিনিসগুলা আরো ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো আমরা একটা কোয়েশ্চন দেখি, এখানে একটা কোয়েশ্চন লেখা আছে, খুব সুন্দর কোয়েশ্চন, এবং এইরকম কোয়েশ্চন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে তুমি এখানে 3 স্টার দিয়ে রাখতে পারো, এই টাইপের কোয়েশ্চন খুব খুব আসে। তো দেখো এখানে কি বলছে, এখনো সোডিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের মধ্যে, সোডিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের মধ্যে বিদ্যমান নিউটনের সংখ্যা কত। এই টোটাল যে যৌগটা বলছে এই এখনোর মধ্যে আমাদের নিউটনের সংখ্যা কত। এখানে কিন্তু সবগুলার দেখো এই যে বর সংখ্যা দেয়া আছে, তারপর হচ্ছে তোমার কি দেয়া আছে প্রোটন সংখ্যা, বর সংখ্যা দুইটা দেয়া আছে। তাই এখান থেকে আমরা কিন্তু নিউটন সংখ্যা খুব সহজে বের করে নিয়ে আসতে পারি, যেহেতু আমাদের কাছে ডাটা দেয়া আছে। যদি ডাটা দেয়া না থাকতো তাইলে কিন্তু আমাদের বের করতে হইতো, এখানে যেহেতু ডাটা দেয়া আছে তার জন্য আমাদের কাছে সহজ হয়ে গেল। তাই আমাদের যদি ডাটা দেয়া না থাকে তাইলে জন্য আমরা পারি এই যে সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন, এগুলোর হচ্ছে তোমরা কি মনে রাখবা প্রোটন সংখ্যা এবং বর সংখ্যাটা তোমরা মনে রাখার চেষ্টা করবো, তাহলে কিন্তু আমাদের দুনিয়া সহজ হয়ে যাবে। আমাদের দুনিয়া সহজ হয়ে যাবে, গল্প হবে না, কবিতা হবে না, উপন্যাস হবে না, আমরা সোজা অঙ্ক করে দিয়ে আসতে পারবো। তো দেখো এইটার আমরা কি করতে পারি, আমরা নিউটন সংখ্যা এটা আমরা বের করি। তাহলে দেখো এখানে সোডিয়াম আছে, তাহলে সোডিয়ামের আমাদের নিউটন সংখ্যা বের করতে হবে। তাহলে এই দেখো সোডিয়ামের দেয়া আছে 23 -11, তাহলে আমরা সোডিয়ামের কত পাই 12। তারপর দেখো অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের দেয়া আছে দেখো এই যে 27 13, তাহলে আমরা বিয়োগ করি 27 থেকে 13 বাদ দিলে কত পাবো আমরা, 27 থেকে 13 বাদ দিলে আমরা পাবো 14। তাহলে আমরা অ্যালুমিনিয়ামেরটাও পেয়ে গেছি। তারপর দেখো অক্সিজেন আছে, অক্সিজেন এই যে অক্সিজেন কত 16 8, তাইলে এখান থেকে পাবো হচ্ছে আমরা 8 পাবো। তারপরে দেখো হচ্ছে হাইড্রোজেন,
তারপরে কি দেওয়া আছে আমাদের হাইড্রোজেন। হাইড্রোজেন থেকে ওই যে 1 থেকে 0 হয়ে যাবে দিলে মানে এটা টোটাল 0। এখানে একটা জিনিস হচ্ছে, আমি একটা জিনিস লিখি নাই, এখন লিখতেছি, দেখো 0 হয়ে যাবে। এখানে দেখো তোমার কি আছে, অক্সিজেনের 4টা আছে, হাইড্রোজেনের 4টা আছে। তার জন্য এই 8 এর সাথে কি গুণ করতে হবে, এই 8 এর সাথে 4 গুণ করতে হবে। 4 গুণ করলে আমরা কত পাই, আমরা পাবো হচ্ছে 32। এখানে কিন্তু আমি 0 এর সাথে 4 গুণ করে দিছি। 0 এর সাথে 4 গুণ করে দিছি, এইটা টোটাল অঙ্কটা কি আসতেছে আমাদের 0 আসতেছে। এবার আমাদের কি বলতেছে, মধ্যে বিদ্যমান এই টোটালটা, যে টোটাল এখনো সোডিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড বলছে, এই টোটালটার মধ্যে কতগুলা নিউট্রন আছে, এটাই তো আমাদের কাছে জানতে চাইছে, তাই না? তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমাদের সবগুলা যোগ করে দিতে হবে। তাহলে দেখো 12 এর সাথে 14 আমাদের যোগ করলে কত আসে, আমাদের আসে হচ্ছে 26। 26 এর সাথে 32 যোগ করলে আমাদের কত আসে, 8, আমাদের আছে 58 আসে। তাহলে দেখো আমরা কত পাইছি, আমরা এখানে এই যে সোডিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড বলছে, এই টেট্রাহাইড্রাইডের মধ্যে কি বিদ্যমান নিউটনের সংখ্যা কত, আমরা কত পাইছি, 58 পাইছি। তাহলে আমাদের সঠিক উত্তর কি, আমাদের সঠিক উত্তর হচ্ছে 58। তো আশা করি এটা বুঝতে পারছো। তো তোমরা যারা ক্লাসটা করতেছো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে জানাবা। আমি চাই যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে তোমরা এই জিনিসগুলো হচ্ছে বুঝে বুঝে পড়ো। হ্যাঁ, বুঝে বুঝে পড়লে দুনিয়া অনেক সহজ হয়ে যায়। আমাদের পড়াশোনা কিন্তু কম, বাট আমরা সমস্যা হচ্ছে আমরা বুঝে পড়ি না। হ্যাঁ, আমরা বুঝে না পড়া হচ্ছে কঠিন কোনো জিনিস যখন আসে তখন হচ্ছে আমরা পারি না, আমরা মুখস্থ করার চেষ্টা করি। আমি সবাইকে বলি যে তোমরা মুখস্থ করবা না, যেগুলো হচ্ছে মুখস্থ লাগে, যেমন হচ্ছে পারমাণবিক ভর, এগুলো মুখস্থ করতে হয়, প্রোটন সংখ্যা মুখস্থ করতে হয়, ভর সংখ্যা মুখস্থ করতে হয়, এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। হ্যাঁ, তার বাইরে যেগুলো হচ্ছে আমরা একটু মাথা খাটাই জিনিসগুলো হচ্ছে করার চেষ্টা করবো, আমরা মুখস্থ করবো না। আমরা মুখস্থ একটু কম করার চেষ্টা করবো। তো চলো আমরা পড়ে যাই। এরপরে আমাদের হাতে কি আছে, আমরা আইসোটোপ, আইসোবার, আইসোটুন, তারপর হচ্ছে আইসো ইলেকট্রন নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস, তারপর হচ্ছে আফবাও নীতি, হুন্ড নীতি এবং পরিবর্জন নীতি, এগুলো সবাই আমরা হচ্ছে পড়ে আসছি। তো এগুলো জাস্ট কিছু বেসিক জিনিস যেগুলো হচ্ছে লাগে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে, সেগুলো নিয়ে আলোচনা করব এবং হচ্ছে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এটা দেখো আমাদের প্রথম আছে কি, আফবাও নীতি। আফবাও নীতিটা কি, এই যে n+l, n+l আমরা পাইছিলাম, এখানে শক্তি স্তরের একটা আলোচনা আছে। তো জিনিসটা কি বোঝায়, জিনিসটা হচ্ছে আমাদের কি পাইছি আমরা, ইলেকট্রন সর্বপ্রথম হচ্ছে নিম্ন শক্তি স্তরে যাবে, নিম্ন শক্তি স্তর পূরণ হওয়ার পর উচ্চ শক্তি স্তরে যাবে। এটাই তো আমাদের আফবাও নীতির মূল কথা। মূল কথাটা কি, ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর হচ্ছে কি উচ্চ শক্তি স্তরে যাবে। তো আমরা এই শক্তি স্তরগুলো কিভাবে আসে, অনেক রকম ভাবে শিখে এসছো। আমরা কিভাবে শিখাই, আমরা হচ্ছে এই যে এসএস, পিএস, তারপর হচ্ছে কি, হ্যাঁ, ডিপিএস, এফডিপিএস। তো এটা কিভাবে, এস এর গণনা আমরা শুরু করি 1 থেকে, পি এর গণনা শুরু করি 2 থেকে, ডি এর গণনা শুরু করি 3 থেকে, এফ এর গণনা শুরু করি 4 থেকে। তো এই ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা সবাই জানি আশা করি, তো যেভাবে শিখে আসছো ক্লাস 19 শিখে আসছো, হ্যাঁ, ওইটা হচ্ছে তোমরা ওইভাবে শিখে নিবা। তারপরে যদি তোমাদের সমস্যা হয়, এটা যদি বুঝতে না পারো, আমরা কিভাবে এই কোনটার আগে কোনটা আসে, এই যে আমরা অনেক সময় লিখি না, এই যে 3Dর আগে 4S লিখি, এটা কেন হয় অনেকে হচ্ছে বুঝো না। তো সেটা যদি তোমার সমস্যা থেকে থাকে তুমি আমাকে জানাইও, আমরা হচ্ছে ওইটা নিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করবো। তো আমার যারা স্টুডেন্ট এখানে ক্লাস করতেছো, আমি জানি সবার অবস্থা, সবাই হচ্ছে এইগুলো হচ্ছে জানো। হ্যাঁ, তো এখানে হচ্ছে জিনিসটা আমরা যে এই n+l এটা মনে রাখবো। তারপর মনে রাখবো কি, ইলেকট্রন গুলো আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, নিম্ন শক্তি স্তর পূর্ণ হওয়ার পর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তারপর হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতিটা জিনিসটা কি, হুন্ডের নীতিটা হচ্ছে, এখন বর্তমানে একটা এক্সাম্পল দিয়ে রাখি, যে এই যে আগে লকডাউন ছিল, তারপর হচ্ছে বাস চলাচল ছিল, তখন কি করতো, তখন হচ্ছে একটা সিট খালি রেখে আর একটা সিটে হচ্ছে আমাদের কি করতো, বসাইতো। তাইলে দেখো এখানে কিন্তু আমাদের যে লোকাল বাসগুলো চলে সেখানে কিন্তু নিয়মটা মানে না। আগে যখন প্যাসেঞ্জার কম থাকে তখন হচ্ছে একটা করে বসায়, তারপর হচ্ছে এই যে এখানে আমি লিখে রাখছি, একজন করে বসায়, তারপর যখন মানুষ বেশি এসে থাকে তখন তার পাশে বসায় দেয়। তাহলে এইটা থেকে আমরা জাস্ট বুঝতে পারি, যখন একটা বাস ধরো খালি আছে, ধরো এই একটা বাসের হচ্ছে প্রত্যেকটা সিট খালি আছে, তখন কি করবে, তারা একজন করে বসাবে। একজন করে বসানোর পর যদি আরো প্যাসেঞ্জার আসে, তাহলে কি হয়, প্যাসেঞ্জার এই যে সামনে থেকে আবার বসানো শুরু করে। তো এটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি। এটা হচ্ছে হুন্ডের নীতি। তো এটা হচ্ছে আমরা সবাই জানি, আমাদের কি করতে হয়, আমাদের যে জায়গাগুলো আছে আগে একজন করে দিতে হয়। আমরা সহজভাবে চিন্তা করি, এই যে বাসের যেভাবে সিট ফিল আপ করে বর্তমানে, আমরা সেটা মাথায় নিয়ে আমরা সহজভাবে বুঝতে পারি যে আগে আমরা কি করব, আমাদের যতগুলো জায়গা আছে, এই যে আমরা কি জানি, এই যে পি তে কয়টা আছে অরবিটাল, 3টা, PX, PY, তারপর হচ্ছে PZ। তাহলে আগে আমরা একজন করে বসাবো একটা সিটে, তারপর যদি আমাদের আরো আসে তাহলে আমরা কি করব, ওইখানে আমরা ডাবল আরেকজন করে আমরা 2টা করে পূর্ণ করব। তো এগুলা কিভাবে হয় আমরা সামনে আরো আলোচনা করব। জাস্ট এখন এই জিনিসটা হচ্ছে তোমরা
মাথায় রাখো। তারপরে দেখো এখানে আমি কিন্তু দুইটা এক্সাম্পল লিখে রাখছি, দুইটা এক্সাম্পলের মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল এটা আমাদের বলো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে দেখো প্রথমটাই দেখো আমরা কি করতেছি, একটু আগে আমরা বলছি যে আমরা একটা ইলেকট্রন এই করে দিব, এই করে দিব, তারপরে এই করে দিব। আমাদের এই তিনটা ঘর একজন একজন করে পূর্ণ হয়ে গেলে আমরা আবার প্রথম ঘর থেকে বসানো শুরু করবো। বাট এখানে কি করছে, প্রথম দুই ঘরে দুইজন করে আসে, আবার তৃতীয় সিটে আমাদের নাই, তাহলে এটা হচ্ছে আমাদের ভুল। এখানে দেখো আমরা প্রথমে কি করছি, একটা একটা করে দিছি, তারপর আরেকজন আইসি, আরেকজন আমরা এই প্রথম সিটে বসাইছি, তারপর হচ্ছে আমরা আরেকজন আসলে এইখানে বসাইতাম, তারপর আরেকজন আসলে আমরা এইখানে বসাইতাম। তো আশা করি এটা বুঝতে পারছো, আমাদের হুন্ডের নীতি হইলো এই জিনিসটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি। হ্যাঁ, জাস্ট এইটাই হচ্ছে আমাদের কাজে লাগে, তার জন্য এটা একটু বলে দিলাম। তারপর দেখো পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি জিনিসটা কি? পলির বর্জন নীতি হচ্ছে যে চারটা কোয়ান্টাম সংখ্যার মান সমান হয় না। এই যে আমাদের চারটা আছে, এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি, তোমরা একটু সুন্দর করে জিনিসগুলো লিখো। সংখ্যার মান দুইটা ইলেকট্রনের জন্য কি হয়, দুইটা ইলেকট্রনের জন্য সেম হয় না, দুইটা ইলেকট্রনের জন্য সেম হয় না, বা দুইটা ইলেকট্রনের জন্য সমান হয় না। এটাই হচ্ছে আমাদের পলির বর্জন নীতি। এটা হচ্ছে আমরা সবাই জানি, জাস্ট এই জিনিসটা লিখে রাখলাম যে এইটাই মনে রাখলেই হবে যে চারটা কোয়ান্টাম সংখ্যা, দুইটা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান সমান হয় না। তো আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখো আমরা দেখি যে হুন্ডেন কি বলছে, একটা কোয়েশ্চন সম্ভবত আমরা পড়ি জিনিসটা। এখানে কি বলে দিচ্ছে, হুন্ডের নিয়ম প্রয়োগ করে নাইট্রোজেন, তারপর হচ্ছে কি সালফার, তারপর হচ্ছে আমাদের আয়রন, এই পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাস দেখাও। তাহলে দেখো আমরা নাইট্রোজেন করি, নাইট্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তাহলে আমরা স্বাভাবিকভাবে আমরা ইলেকট্রন বিন্যাস কি করি, 1s2 2s2 2p3। এখানে আমাদের 7টা হয়েছে। তো এটা আমরা হুন্ডের নীতিতে যদি করতে চাই, হুন্ডের নীতিতে আমরা কিভাবে করি, হুন্ডের নীতিতে যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করি, এই যে 1s2 2s2, এখানে পি এর অরবিটাল কয়টা আছে, 3টা আছে। এই যে অরবিটাল উপস্তর, এগুলো নিয়ে তোমরা একটা ঝামেলা পড়ো আজকের ক্লাসে, অরবিটাল উপস্তর এগুলো নিয়ে আজকে ক্লিয়ার করে দিব, তোমরা আমাদের সাথে থাকো। তাহলে এখানে কি আছে, 2px 2py 2pz। তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে এখানে পি এর কয়টা সিট আছে, পি এর 3টা জায়গা আছে। তো আমরা কি করি, আমরা হচ্ছে প্রথম একটা একটা করে দিব। আমাদের এখানে যদি 4টা থাকে, 3টা থাকে, তো আমরা প্রথম কি করব, একটা একটা করে একটা সিটে একজনকে বসাবো। তাহলে এখানে 3টা আছে, তাহলে খুব সহজভাবে আমরা 3টা সিটে 3জনকে বসাই দিলাম। এখানে যদি 4 থাকতো তাহলে এই 1 এর জায়গায় কি হয়ে যেত, 2টা এখানে আমরা বসাই দিলাম। তো এটা যদি আমরা চিত্র এঁকে প্রমাণ করে দিলে দেখো এখানে একটা সিট আছে, এখানে 2টা ইলেকট্রন আছে, আমরা 2টা দিলাম। এখানে আছে কি, এখানে আছে 2টা। তারপরে দেখো এখানে আমাদের কি ছিল, 3টা সিট ছিল, এখানে একটা একটা করে আছে, আমরা একটা একটা করে দিলাম। এটাই হচ্ছে আমাদের আসলে হুন্ডের নীতি। তো তোমরা সালফারেরটা তোমরা নিজেরা করবা। সালফার এর পারমাণবিক সংখ্যা কত, 16। এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। তারপর আমি তোমাদের এই যে আয়রনটা দেখাই, 26। আয়রনের পারমাণবিক ভর কত, 26, এটা আমরা সবাই জানি। তো দেখো আয়রনেরটা আমরা দেখাই, তাহলে আমরা প্রথমে শুরুতে কি লিখে দিব, আর্গন লিখে দিব, কারণ আর্গন হচ্ছে 18। তারপরে দেখো আমাদের এখানে কি থাকে, আমাদের তাকে হচ্ছে 4s3d আমরা বসাবো। তারপর 18 আর 2 কত, 20, আর হচ্ছে 6 26। তো এটার আমরা কিভাবে আঁকবো, দেখো 3d, ডি এর কি আছে, 3d xy 3d, এগুলো হচ্ছে অরবিটাল, 3d yz 3d zx, তারপর 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার, তারপর হচ্ছে 3d z স্কয়ার। এটা হচ্ছে আমরা সবাই জানি। এই যে 3d এর কয়টা অরবিটাল আছে, 5টা অরবিটাল আছে। d এর কয়টা অরবিটাল আছে, 5টা অরবিটাল আছে, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে দেখো 2টা আছে, তারপরে এই দেখো এখানে হচ্ছে 5টা, আমরা 5টা গড় আঁকি, 1 2 3 4 5। তো দেখো এখানে কি বলছে, আমাদের আছে 6টা, তাহলে আমরা আগে একটা একটা করে দেই, 1 1 1 1, আমরা 5টা দিয়ে দিছি। তারপরে 6 নম্বরটা আবার কোথায় আসবে, প্রথম করে আসবে। তো এইভাবে এখানে তুমি দিতে পারো যে এখানে প্রথম করে 2টা, তার মানে এই যে 3 এর উপর 2টা হবে, বাকি সবগুলো হচ্ছে 1। এটাই আসলে আমাদের হুন্ডের নীতি। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা হুন্ডের নীতি, আবহাওয়া নীতি, পলির বর্জন নীতি জিনিসটা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা, এবং আমাদের বলবো, আমরা সেই সমস্যাগুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করবো। তো চলো আমরা তারপরে যাই, আমরা কিছু কোয়েশ্চন সলভ করি। কোয়েশ্চন সলভ করে জিনিসগুলো হচ্ছে আমরা আরো ক্লিয়ার হবে। এখানে দেখো আমাদের কোয়েশ্চনটা দেখো, নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো আমরা একটু আগে বলেছি আমরা নিম্ন শক্তি স্তরে আমাদের ইলেকট্রন আগে প্রবেশ করে। তো এটা হচ্ছে আমাদের কি, আবহাওয়া নীতি। তো আবহাওয়া নীতি দিয়ে আমি কি বলেছিলাম, n+l, এই জিনিসটা আমাদের মনে রাখতে। এখানে যার n+l এর মান কম, একটু মনোযোগ দিয়ে শোনো, যার n+l এর মান কম সেই অরবিটালে কি হবে, আগে আমাদের কি হবে, ইলেকট্রনটা প্রবেশ করবে। তাহলে এখানে সবগুলার আমরা কি করি, আমরা n+l এর মানটা আগে বের করে নেই। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, s এর জন্য
পি এর জন্য, ডি এর জন্য, এফ এর জন্য এল এর মান কত, তাহলে এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য হচ্ছে 1, ডি এর জন্য 2, এফ এর জন্য হচ্ছে 3। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো 4f এর জন্য n প্লাস এল এর মান কত হবে, 4f, 4 এর জন্য 4, তারপর এফ এর জন্য কত 3, তাহলে আমরা তো এখানে কত পাই 4f এর জন্য n প্লাস এল এর মান হচ্ছে 7, তারপর 5d এর জন্য কত 5 প্লাস d এর জন্য হচ্ছে 2 7, তারপর 6p, 6p এর জন্য হচ্ছে 1 7, তারপর 7s, 7 প্লাস হচ্ছে 0, তাহলে 7। এখন দেখো হচ্ছে সবগুলার কিন্তু এখানে n প্লাস এল এর মান সেম, তাহলে সবগুলার যদি n প্লাস এল এর মান সেম হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা আমাদের যার n এর মান কম, যার n এর মান কম সেটাতে কি হবে, আগে ইলেকট্রন প্রবেশ করবে, যার n এর মান কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাইলে এখানে n এর মান কম কোনটাতে, 4 হচ্ছে সবচেয়ে n এর মান ছোট, n এর মান কম, সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। প্রথমে আমরা কি দেখবো, n প্লাস এল এর মান যার কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। যদি n এর মান সেম হয়, যদি n প্লাস এল এর মান সেম হয়, তাহলে যার n এর মান কম, n এর মান ছোট, সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তারপরের কোয়েশনটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলছে, কোবাল্ট এবং কোবাল্ট 2 প্লাসের জন্য নিচের কোন যোজ্যতা ইলেকট্রনটি, ইলেকট্রন বিন্যাসটি সঠিক। তাহলে আমাদের কি করি, আমি যে এই যে এখানে বলি, আর তোমরা হচ্ছে 20 থেকে কি করবা, তোমরা হচ্ছে 20 থেকে বা 21 থেকে 30 পর্যন্ত এই মৌলগুলার, হ্যাঁ মৌলগুলা তোমরা মুখস্থ করবা। এগুলা আমি এইভাবে মুখস্থ করি, যেমন স্ক্যান্ডিনাম, তারপর হচ্ছে টিআই, তারপর হচ্ছে ভ্যানাডিয়াম, তারপর হচ্ছে ক্রোমিয়াম, হ্যাঁ তারপর হচ্ছে এমএন, এগুলো হচ্ছে এইভাবে মনে রাখবা। তারপর হচ্ছে এমএন পরে হচ্ছে তোমার কি আয়রন, তারপর হচ্ছে কুবাল, তারপর হচ্ছে নিকেল, তারপর হচ্ছে কপার, তারপর হচ্ছে জিঙ্ক, এইভাবে সবগুলা মনে রাখবা। এখানে দেখো এই যে কপার আর এখানে ক্রোমিয়াম আর কপার, এই দুইটা কিন্তু ব্যতিক্রম। এগুলো আমরা জানি সবাই, এই দুইটা কেন ব্যতিক্রম হয় এবং তাদের ইলেকট্রন বিন্যাস কিরকম হয় আমরা সবাই জানি। এগুলা নিয়ে আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি। এখানে জাস্ট আমরা এটা দেখাবো। এই যে কোবাল্ট, এই কোবাল্টের এবং কোবাল্ট 2 প্লাসের জন্য যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা মানে কি শেষ শক্তি স্তর, এই শেষ যে যোজ্যতা স্তর আছে সেই ইলেকট্রন বিন্যাসটি কোনটা হবে। তাহলে আমরা দেখো, আমরা লিখি কোবাল্ট কত, কোবাল্টের হচ্ছে তোমার এই যে 27। তো আমরা প্রথম কি করি, প্রথম হচ্ছে আর্গন 18, এটা আমরা লিখে ফেললাম। তারপরে আমরা কি দিব, তারপরে হচ্ছে আমরা দেব হচ্ছে এই যে 3d দিব, 3d দিব। তারপর কি আছে 3d এর পরে, না আমরা হচ্ছে 4s দেব। আমি কি বললাম, 4s দেব, তারপর হচ্ছে 3d দেব। আমরা আর্গন লেখার পর 4s দেব, তারপর 3d দেব, এটা মনে রাখবা। আর্গন লিখে দিব, এই যে 20 এর উপর যেগুলো আছে আমরা শুরুতে কি করব, আমরা আর্গনটা দিয়ে দিব। আর্গনটা দিয়ে আমরা কি করব, 4s লিখবো এবং 3d লিখবো। এবার হচ্ছে তোমার বাকি আছে কয়টা, 7টা, 18টা আমরা বাদ দিই, যদি 27 থেকে দিলে আমরা কত পাই, 9টা পাই। এবার দেখো তুমি এই যে 4s দিবা 2টা, তারপর হচ্ছে এইখানে দিবা 7টা, তাইলে কিন্তু আমাদের 27 হয়ে গেছে। এটা হচ্ছে কোবাল্ট এর ইলেকট্রন বিন্যাস। এখানে যোজ্যতা স্তর হচ্ছে এই যে এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বিন্যাস। তাইলে এবার আমরা কি করছি, আমরা কোবাল্টেরটা বের করে নিছি। এবার হচ্ছে আমাদের কোবাল্ট 2 প্লাসেরটা বের করতে হবে। তাহলে কোবাল্ট 2 প্লাস সেম আগের মতো, যে আমরা আর্গন দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে হচ্ছে 4s 3d। এবার বলো তো আমাদের কি হবে। তো আমরা হচ্ছে উন্ডের নীতি দেখেছি, উন্ডের নীতিতে আমরা কি করছি, আগে হচ্ছে নিম্ন শক্তি স্তরে মানে যার করবে, কিন্তু এবার যে আমরা ইলেকট্রনকে বের করে দেব, ইলেকট্রন বের করার নিয়মে কিন্তু হুন্ডের নীতিটা ফলো করে না। এখানে হচ্ছে যখন আমরা প্রবেশ করাবো, তখন হচ্ছে যার n প্লাস এল এর মান কম, হ্যাঁ সেটাতে আগে প্রবেশ করবে। বাট যখন আমরা বের করে দেব, তখন কি করবে, সর্বশেষ শক্তি স্তর থেকে বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করছি, আমরা 2টা বের করে দিছি। 2টা বের করে দিলে এই যে আমাদের 4s হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, তাহলে এইটা 0 হয়ে যাবে আর এখানে 7 থাকবে। এবার দেখো কোন অপশনের সাথে এটা যাচ্ছে, অপশন ডি এর সাথে আমাদের যাচ্ছে, তাহলে অপশন ডিটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আশা করি এটা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের জানাবো, আমরা হচ্ছে আরো বিস্তারিতভাবে বলবো। তারপরে দেখো আমরা এবার আলোচনা করব, আমরা টাইপ 3 তে চলে আসছি। টাইপ 3 তে আমরা আলোচনা করব অরবিট, এই যে ওইখানে অরবিটা হয়ে গেছে, অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা, এগুলা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা এবার কি আলোচনা করব, অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা। এখানে দেখো অরবিট হচ্ছে এই যে এন, এটা হচ্ছে আমাদের অরবিট। তারপরে যে এই যে এস পি ডি এফ, এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের শেল, এনটা হচ্ছে আমাদের শেল, আর এগুলো হচ্ছে আমাদের কি সাব শেল। আর অরবিট, আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখানে কি বললাম, আমাদের অরবিট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এন, আর এখানে যে এস পি ডি এফ আমরা জানি এগুলা কি, এগুলো হচ্ছে সাব শেল। এখানে অরবিটটা হচ্ছে শেল, আর এই যে এসপিডিএফ এগুলো হচ্ছে সাব শেল। তাহলে অরবিটাল কি মাই ডিয়ার স্টুডেন্ট, অরবিটাল হচ্ছে এখানে এই যে পি এক্স পি ওয়াই পি জেড, এই যে আমরা পি এর 3টা
হ্যাঁ, তিনটা যে ঘোর পাইলাম এখানে, এই তিনটা হচ্ছে, তারপর ডি এর যে আমরা 5টা, এফ এর হচ্ছে কি 7টা, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের অরবিটাল। তো এগুলো হচ্ছে আমরা সবাই জানি। তারপরে এই যে এখানে আমরা বুরের যে বুর মডেল যেটা আছে সেই অনুযায়ী চিত্র আঁকছি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তারপর হচ্ছে এটা ফার্স্ট সেল, এটা সেকেন্ড সেল, তারপরে এটা থার্ড সেল। তাহলে ফার্স্ট সেলে কয়টা ইলেকট্রন থাকে, সেকেন্ড সেলে কয়টা ইলেকট্রন থাকে, থার্ড সেলে কয়টা ইলেকট্রন থাকে, এগুলো হচ্ছে আমরা সবাই জানি। তো এখানে হচ্ছে আমরা একটা ফর্মুলা জানি কি, আমরা হচ্ছে 2n²। সাপোজ আমি তোমাকে বললাম যে ফোর্থ সেলে কয়টা ইলেকট্রন আছে, বা ফোর্থ সেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, সেটা আমরা কিভাবে বের করি, 2n²। তাইলে এই যে 2 ইন্টু 4² 32। তাহলে আমাদের ফার্স্ট সেলে থাকে 2টা ইলেকট্রন, সেকেন্ড সেলে হ্যাঁ, সেকেন্ড সেলে কয়টা থাকতে পারে, সর্বোচ্চ 8টা। তারপর হচ্ছে থার্ড সেলে কয়টা থাকতে পারে, 18টা। ফোর্থ সেলে 32টা। এগুলো হচ্ছে আমরা সবাই জানি। আর এখানে যে এক একটা শক্তি স্তরকে কি বলে, আমরা কে, এল, এম, এন। প্রথম শক্তি স্তর হচ্ছে কে, সেকেন্ড শক্তি স্তর হচ্ছে এল, তৃতীয় শক্তি স্তর হচ্ছে এম, চতুর্থ শক্তি স্তর হচ্ছে এন। এখানে কে এর জন্য এন এর মান হচ্ছে 1, এল এর জন্য 2, এম এর জন্য 3, এন এর জন্য 4। এগুলো হচ্ছে আমরা সবাই জানি। তারপর আমাদের যে এই যে সাবশেল আছে এস, পি, ডি, এফ, এগুলাতে কয়টা ইলেকট্রন থাকতে পারে, এগুলো হচ্ছে আমরা সবাই জানি। এস এ হচ্ছে 2টা সর্বোচ্চ, এগুলো হচ্ছে সর্বোচ্চ, মানে একটা সাবশেলে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চন। তাহলে এস এ থাকতে পারে হচ্ছে সর্বোচ্চ 2টা, পি তে হচ্ছে 6টা, ডি তে হচ্ছে 10টা, এফ এ হচ্ছে 14টা। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এই যে আমরা এস এ সর্বোচ্চ কয়টা দিতে পারি, 2টা দিতে পারি, পি তে হচ্ছে 6টা, ডি তে 10টা, এফ এ হচ্ছে 14টা। তো এই জিনিসটা হচ্ছে আমরা একটু মনে রাখবো। একটু মনে রাখলেই হয়ে যাবে জিনিসটা। তো চলো তারপরে আমাদের কি আছে, এই যে এইখানে আমি কোয়ান্টাম সংখ্যা, রিলেটেড কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত কি কি মনে রাখতে হবে, কি কি মুখস্থ রাখতে হবে, সব এখানে লিখে রাখছি। তো জিনিসটা হচ্ছে একটু ব্রিফ করে নেই, তোমরা এই জিনিসটা হচ্ছে একটু সুন্দর করে চোখ করে জিনিসটা হচ্ছে তোমরা লিখবা। তো হচ্ছে এখানে আমি এই যে এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা ও প্রকাশ, মানে যে আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, 4টা কোয়ান্টাম সংখ্যা এবং তাদেরকে কি দ্বারা প্রকাশ করা হয়, এবং এই কোয়ান্টাম সংখ্যাগুলো কে আবিষ্কার করেছে, এবং তার মান কি হতে পারে, এবং এই তাৎপর্য, মানে এটা কিসের জন্য, এটা থেকে আমরা কি জানতে পারি, বা এটা কি কাজে লাগে এই কোয়ান্টাম সংখ্যাটা, সেটা হচ্ছে লিখে রাখছি। তাহলে আমরা আমাদের প্রথম যে জিনিসটা আছে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো আমরা সবাই জানি প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আবিষ্কার করছে বিজ্ঞানী বুর, এবং এই এন এর মান কি হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, 1 2 3 4 5 6 7 8 এরকম সংখ্যা হতে পারে। তাহলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি জানতে পারি, বা এখান থেকে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের কি কাজে লাগে, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি করি, প্রধান শক্তি স্তর বা অরবিট, এবং শক্তি স্তরের এই যে আকার, অরবিট, এই যে শক্তি স্তর এবং শক্তি স্তরের আকার সম্পর্কে আমরা এখান থেকে ধারণা পাই, বা এখান থেকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে জানতে পারি। তারপর হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক হচ্ছে সোমারফিল্ড। আর এই এলটার মান কি হয়, এলটার মান হচ্ছে 0 থেকে 0 থেকে n-1 পর্যন্ত হয়। এই যে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। সাপোজ আমি তোমাকে বললাম এন এর মান হচ্ছে 3, তাইলে এল এর মান কত হবে, তাহলে 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে 0 থেকে n-1 মানে 3-2 পর্যন্ত, তাহলে 0 1 2, এটা হচ্ছে এল এর মান। তাহলে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা থেকে আমরা কি জানতে পারি, আমরা উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে আমরা ধারণা নিতে পারি সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে। তারপর হচ্ছে আমাদের 3 নম্বর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে, একে এম দ্বারা প্রকাশ করি আমরা। তারপর হচ্ছে এটার আবিষ্কার হচ্ছে জিমেন, বিজ্ঞানী জিমেন। আর এটার মান হয় m0 সহ, এম এর মানটা হয় 0 সহ ± এল পর্যন্ত। সাপোজ আমি তোমাকে বললাম এল এর মান হচ্ছে 2, তাহলে এম এর মান কত হবে, এই যে -2 -1 0 +1 +2। তো এটা আমরা মানটাও আশা করি বুঝতে পারছো। তারপর এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমাদের কি কাজে লাগে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটাল সংখ্যা এবং অরবিটালের যে ত্রিমাত্রিক যে দিক আছে সেইটা সম্পর্কে আমরা জানতে পারি। তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা এস, এটা হচ্ছে এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী উলেনবেক এবং গোল্ড স্মিথ, বিজ্ঞানী উলেনবেক ও গোল্ড স্মিথ। আর এম এর প্রতিটা মানের জন্য এস এর মান কি হয়, +হাফ -হাফ হয়। এম এর একটা মানের জন্য এস এর মান কয়টা হয়, 2টা হয়, একটা হচ্ছে +হাফ, একটা হচ্ছে -হাফ। আর এই স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি জানতে পারি, আমরা হচ্ছে ইলেকট্রনের গুণের প্রকৃতি ও দিক সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারি। তো আশা করি এই যে 4টা আছে, এই পুরো 4টা হচ্ছে তোমরা একটু সুন্দর করে লিখেও, আর প্রত্যেকটা জিনিস আশা করি আমি বলে দিছি, তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা পরবর্তীতে যাই। দেখো এই যে পরবর্তী যে পেজটা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই পেজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। তো দেখো তোমরা জিনিসগুলা,
এই যে আমাদের একেবারে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এখানে এন কি মিন করে, এল কি মিন করে, উপস্তর কি, উপস্তরের সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে এই যে এম এর মান, তারপর অরবিটাল সংখ্যা, উপস্তরের ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা, সবগুলো নিয়ে এখানে আমি সুন্দর করে আলোচনা করে দিছি। তো এই জিনিসটা হচ্ছে দেখো, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এগুলো আমরা একটু আগে বলে দিছি যে আমাদের শক্তি স্তর হচ্ছে কে এল এম এন। এটা হচ্ছে কে হচ্ছে প্রথম শক্তি স্তর, এল হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এম হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এন হচ্ছে চতুর্থ শক্তি স্তর। তারপর হচ্ছে এই যে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর কি? এই যে প্রধান শক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের কি এই প্রধান কোয়ান্টাম সংখ্যারই একটা হচ্ছে পরিচয়, প্রধান শক্তি স্তর। তাইলে এখানে দেখো প্রধান শক্তি স্তর আমরা কে এর জন্য জানি যে এন এর মান হচ্ছে 1, এল এর জন্য এন এর মান 2, এম এর জন্য হচ্ছে এন এর মান 3, এন এর জন্য এন এর মান হচ্ছে 4। তাহলে দেখো আমরা এই একটা দুইটা বুঝিয়ে দিই, বাকিগুলো তোমরা দেখে বুঝতে পারবা। দেখো এখানে যখন এন এর মান 1 হয় তাহলে এল এর মান কত হবে? 0 হবে। আমরা কি জানি 0 তে 1 n-1 পর্যন্ত, তাহলে 0 হবে। তাইলে 0 মানে কি? এখানে উপস্তর কয়টা আছে? একটা আছে। এখানে সংখ্যা এল এর মান কয়টা আছে? একটা আছে। তাইলে কি উপস্তরও একটা, তাহলে উপস্তরের সংখ্যা হচ্ছে একটা। তারপর দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যদি এল এর মান আমরা কি জানি এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল, এটা 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত। তাইলে এল এর মান যখন 0, তাহলে এম এর মানও কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? এম এর মানটাও কি হবে? এম এর মানটাও আমাদের 0 হবে। তারপরে দেখো এখানে হচ্ছে অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা কত? 1। এখানে কয়টা আছে? এম এর মান যতটা, অরবিটাল সংখ্যা হচ্ছে ততটা। এখানে এম এর মান কয়টা? একটা। আমাদের অরবিটাল সংখ্যা কি পাইছি? আমরা একটাই পাবো। অরবিটাল সংখ্যা আমরা একটাই পাবো। তারপর হচ্ছে উপস্তরে ইলেকট্রন সংখ্যা। উপস্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার এই যে উপস্তর আছে, উপস্তর আমরা কয়টা পাইছি? একটা পাইছি, 1s। তো এই উপস্তরে ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে বের করব? সেটার একটা ফর্মুলা আছে, 2 × 2l + 1, 2 × 2l + 1। এখানে s এর জন্য l এর মান 0 হয়, p এর জন্য 1 হয়, d এর জন্য 2 হয়, f এর জন্য 3 হয়। এগুলো আমরা একটু আগে বলে দিছি। তাইলে এটা আমরা যদি প্রয়োগ করি তাইলে আমরা এখানে উপস্তরে ইলেকট্রন সংখ্যা পাবো 2টা, আর মোট ইলেকট্রন সংখ্যা এখানে একটা যেহেতু আছে, তাইলে এইখানে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। তারপরে দেখো আমরা যদি এল এর দিকে তাকাই, আমরা এল এর জন্য এন এর মান জানি 2, তাইলে এন এর মান 2 হলে এল এর মান কি হবে? 0 এবং 1 হবে। তাইলে 0 মানে কি? একটা উপস্তর, একটা উপস্তর। তাইলে এই যে 2s, আর 1 এর জন্য একটা উপস্তর 2p। এটা হচ্ছে কি দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর, এখানে যেহেতু এল এর মান 2টা, তাহলে উপস্তর কয়টা হবে? 2টা হবে। তাহলে উপস্তরের সংখ্যা হচ্ছে 2টা। আর এখানে দেখো এই যে 0 এর জন্য আমরা এম এর মান কি পাবো? 0 পাবো। আর 1 এর জন্য আমরা কি জানি? 0 হতে প্লাস মাইনাস এল পর্যন্ত। তাহলে এই যে 1 হলে -1, 0, +1, এগুলো হচ্ছে তোমরা সবাই জানো। এই 0 এর জন্য 1, এই তিনটার জন্য 3টা। তার মানে কি এখানে এই যে আমরা অরবিটাল সংখ্যা 1 হলে এই উপস্তরে কি আমরা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা, 3টা হলে 6টা, কারণ ডাবল হয়। আমরা কি জানি একটা করে 2টা ইলেকট্রন থাকতে পারে, তাই একটা হলে 2টা হবে, একটা উপস্তর হলে 2টা হবে, 3টা হলে কি হবে? 6টা হবে। তার হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা এই যে 6 আর 2 8টা। তার মানে কি এল এই যে n = 2 হলে এই দ্বিতীয় শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা থাকতে পারে। তারপর দেখো এই যে তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকতে পারে? 18টা থাকতে পারে। দেখো এইবার একইভাবে আমরা তৃতীয় শক্তি স্তরের জন্য লিখে রাখছি, n = 3 হলে 0 1 2 হবে। 0 মানে কি? একটা উপস্তর, 1 মানে একটা উপস্তর, আর 2 হচ্ছে একটা উপস্তর। তাইলে দেখো উপস্তরের সংখ্যা হচ্ছে 3টা। এই যে 0 এর জন্য 0, তারপর হচ্ছে এই যে একটাকে বলে দিচ্ছি, তারপর হচ্ছে 2 এর জন্য আমরা কি জানি? প্লাস মাইনাস 0 হতে প্লাস মাইনাস এল পর্যন্ত। এর জন্য এই যে 2 এর জন্য 5টা মান হয়েছে, যে 5টা। তারপর এই সবগুলা থেকে আমরা উপস্তর সংখ্যা পাইছি একটা থাকলে 2টা, তারপর 3টা হচ্ছে 6টা, তারপর 5টা হচ্ছে 10টা। তার মানে এটাতে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা আছে 18টা। তো আমরা 3টা এখানে লিখে রাখছি তোমাদের জন্য এবং বলে দিলাম। আর n = 4 এইটার জন্য আমরা এখানে বের করে নেই। দেখো এটা এখানে একটু মনোযোগ দাও মাই স্টুডেন্ট, এটা হচ্ছে তোমাদের সামনেই এখন আমি লিখতেছি। তাহলে n = 4 হলে এল এর মান কত হবে? 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। তো এই যে 0 এর জন্য উপস্তর কি হবে? এখানে হবে 4s, তারপর কি হবে? 4f, 4p, তারপর হচ্ছে 4d, তারপর হচ্ছে 4f। তো আমরা কি পাইলাম? এই যে 0 এর জন্য উপস্তর, কোন উপস্তর এটা আছে? s উপস্তরে, তারপর হচ্ছে p, তারপর d, তারপরে f। তাহলে এখান থেকে দেখো আমরা উপস্তর কয়টা পাইছি? উপস্তর পাইছি আমরা হচ্ছে 4টা। উপস্তরের সংখ্যা এখানে কয়টা? 4টা। তারপরে দেখো এই যে 0 এর জন্য আমরা 0 পাবো, 1 এর জন্য একটু আগে লেখা আছে, তারপর জন্য 2 এর জন্য আমরা কি পাবো? একটু আগে আমরা আগেরটাতে লিখে আছে। তাহলে এই যে 3 হলে কি হবে? এল এর মান 3 হলে আমরা কি লিখবো? -3, -2, -1, তারপর হচ্ছে 0, +1, +2, +3। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের একটা, এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 5টা, আর এখানে কয়টা পাইলাম? এখানে পাইছি আমরা 7টা। এবার দেখো এই যে উপস্তরে ইলেকট্রন সংখ্যা 2 × 2l + 1,
2 × 12 + 1, এখানে এল এর মান বসাও, মান বসিয়ে দেখো সবগুলা পেয়ে যাওয়া। আমরা একটু আগে যেহেতু লিখেছি আমরা লিখে ফেলতেছি 2 6 5 হচ্ছে 10 টাকা, কারণ হচ্ছে এখানে সহজভাবে মনে রাখবা হচ্ছে ডাবল হয়ে যাবে। হ্যাঁ, যেটা হচ্ছে অরবিটাল সংখ্যা তার ডাবল হয়ে যাবে ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে দেখো 7 দুগুণে এখানে হবে 14। এবার সবগুলো যোগ করে দাও, যোগ করলে আমাদের কত আসবে? আমাদের আসে 32। আমাদের কত আসতেছে? আমাদের আসতেছে 32। তো আশা করি এই যে চার্টটা, এখানে পুরো চার্টটা তোমরা সুন্দর করে লিখে রাখো জিনিসটা। এখানে কিন্তু এই চার্টে আমি প্রত্যেকটা জিনিস এখানে আলোচনা করে আসছি, হ্যাঁ, আলোচনা করে দিছি এবং লিখে দিছি। এটা হচ্ছে আমাদের সৃজনশীল অনেক কাজে লাগে। এন, এল, এম এবং এস, এই তিনটা জিনিস লাগে। এবং এর বাইরে যেগুলো আছে, এই যে আমরা আবার দেখাই দিচ্ছি, এই যে এন, এল, এম এবং এস এর মান। তো এস এর মান জানি, এম এর মান একটা হলে প্লাস মাইনাস হাফ, একটা হয় দুইটা হলে দুইটা প্লাস মাইনাস হাফ হয়, এটা হচ্ছে আমরা সবাই জানি। তো আমাদের সৃজনশীলের ক্ষেত্রে এই তিনটা লাগে। বাকি জায়গা যে যতগুলো, যে উপস্তর, এল ইজ ইকুয়াল টু 0 হলে নিচের এটি কোন উপস্তরে হ্যাঁ অবস্থান করছে, এই টাইপের কিছু কোয়েশ্চেন আসে। তো এগুলোর জন্য আমি লিখে দিলাম। এবং উপস্তরের সংখ্যা অনেক সময় জানতে চায়, তারপর উপস্তরের ইলেকট্রন সংখ্যা বের করার কথা অনেক আমাদের কাছে জানতে চায়। তো এই সবগুলো নিয়ে এখানে আমি লিখে রাখছি সুন্দর করে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু দেখো, একটু সুন্দর করে লিখে নিচে পড়ার চেষ্টা করো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে আমরা এত বড় একটা চার্ট দেখলাম, তো এইখান থেকে আসলে কি টাইপের কোয়েশ্চন আসে সেটা হচ্ছে এখন প্রশ্ন। তো হচ্ছে এখান থেকে যে কোয়েশ্চনগুলো আসতে পারে এবং বিগত সালে এসেছে সেইগুলো নিয়েই কোনো আলোচনা করব। দেখো একটা কোয়েশ্চন আমি লিখে রাখছি এখানে, পরমাণুস্থ কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয়। এখানে আমাদের এন, এল, এম, এস এর মান দেওয়া আছে এবং বলছে কোনটা সম্ভব নয়, মানে কোনটা হবে না, কোনটা সঠিক নয়, এটা আমাদের কাছে জানতে চাইছে। তাইলে দেখো এখানে আমরা কিন্তু দেখেই বলতে পারি, এই যে এস ইজ ইকুয়াল টু 3/4, আমাদের এস এর মান কি হয়? প্লাস হাফ হবে অথবা মাইনাস হাফ হবে, কিন্তু কখনো কি হবে না, অন্য কিছু হবে না। এখানে 3/4 আছে, তাইলে এটা আমরা দেখেই বলতে পারি যে এটা হবে না, এটা হচ্ছে সম্ভব নয়। তো দেখো আমরা কি জানি, সাপোজ এইটা একটু বুঝাই দিচ্ছি তোমাদের। এখানে এন এর মান কি দেওয়া আছে? এন এর মান দেওয়া আছে 3। তো আমরা কি জানি, এন এর মান যদি 3 হয়, এন এর মান যদি 3 হয়, তাহলে এল এর মান কি কি হতে পারে? দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এন এর মান যদি 3 হয়, তাহলে আমাদের এল এর মান কি কি হতে পারে? আমাদের এল এর মান হয় 0, 1, 2। তাইলে এল এর মান যদি 0, 1, 2 হয়, তাইলে এম এর মান কি হতে পারে? যে 0-র জন্য 0, 1 এর জন্য কি হয়? -1, 0 + 1। তারপর এই 2 এর জন্য কি হয়? 2 এর জন্য হয় -2, -1, 0 + 1 + 2। আর এস এর মান কি হয়? প্লাস হাফ হবে অথবা কি হবে? মাইনাস হাফ হবে, যে কোনো একটা হবে। তো এটা আমরা সবাই জানি। তাইলে দেখো এটা, এই যে n = 3, এল এর মান 2, এই তিনটার মধ্যে একটা আছে, তাইলে এটা অবশ্যই সঠিক। তারপর এম এর মান 2, এখানে এই যে এম এর মান 2 অবশ্যই আছে, যে +2 আছে, আর এস এর মান প্লাস হাফ আছে, তাই এইটা হচ্ছে আমাদের সঠিক। বাকি সবগুলা এরকমভাবে তুমি দেখতে পারবা, বাকি সবগুলাও সঠিক। আর আমাদের অপশন সিতে কি দেওয়া আছে? এস এর মান 3/4 দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের যে নিয়মের সাথে যাচ্ছে না, কারণ আমরা জানি যে এস এর মান হয় প্লাস হাফ হবে অথবা মাইনাস হাফ হবে, তার জন্য এটা হচ্ছে সম্ভব নয়, মানে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তরে এই প্রশ্নের ক্ষেত্রে। তারপরের কোয়েশনটা দেখো, এই কোয়েশনে কি বলছে? একটি মৌলের প্রধান শক্তি স্তরের মান n = 4 হলে উপস্তরে মোট অরবিটালের সংখ্যা কত? তাহলে এখান থেকে আমরা মোট অরবিটাল কিভাবে বের করতে পারি? দেখো 4, এই যে n = যদি 4 হয়, তাহলে তার উপস্তরগুলা কি কি? তার উপস্তর হচ্ছে আমাদের তার উপস্তর কি কি? এই যে 4s, তারপর হচ্ছে 4p, তারপর হচ্ছে 4d, তারপর হচ্ছে 4f, এগুলো হচ্ছে তার উপস্তর। তো এখানে দেখো আমরা কি জানি? আমরা জানি যে এখানে এই যে 4s এ অরবিটাল কয়টা? একটা। কয়টা অরবিটাল? একটা। তারপর পিতে কয়টা অরবিটাল? 3টা। তারপর ডিতে অরবিটাল কয়টা? 5টা। এফ এ অরবিটাল কয়টা? 7টা। এবার তুমি সবগুলা যোগ করে এখানে বের করে নিতে পারো। দেখো 7 5 12, আর হচ্ছে 3 কত? 15, আর 1 হচ্ছে 16। তাইলে আমাদের কয়টা অরবিটাল? এখানে হচ্ছে 16টা। এখন হচ্ছে এখানে একটা শর্টকাট আছে, আমি হয়তো আগে বলে দিছি, তারপর আবার বলে দিচ্ছি। এখানে শর্টকাটটা হচ্ছে এন এর মান যা দেয়া থাকবে তার কি অরবিটালের সংখ্যা হচ্ছে, অরবিটাল সংখ্যা n স্কয়ার হবে। অরবিটাল সংখ্যা কি হবে? অরবিটাল সংখ্যা হবে n স্কয়ার। অরবিটাল সংখ্যা কি হবে? n স্কয়ার। যদি বলে দেয় যে এত নম্বর শক্তি স্তরে উপস্তরে মোট অরবিটালের সংখ্যা কত, তাইলে আমরা কিভাবে বের করব? আমরা বের করব যে n স্কয়ার। তাইলে এখানে 4টা আছে, আমরা 4কে স্কয়ার করলে কত পাই? আমরা 4কে স্কয়ার করলে কত পাই? আমরা 4কে স্কয়ার করলে পাই হচ্ছে 16। তাইলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 16। তাহলে তো আমরা এইভাবে বের করতে পারতেছি, এটা হচ্ছে বেসিক। বাট আমরা এমসিকিউ এর ক্ষেত্রে কি করব মাই ডিয়ার স্টুডেন্ট? এমসিকিউ এর ক্ষেত্রে আমরা শর্টকাটটা ফলো করব এবং শর্টকাটে আমরা উত্তরটা বের করে দিয়ে আসব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এই ক্লাসটা
যতটুকু করেছো আমরা হচ্ছে এখন হচ্ছে ক্লাসগুলো 40 থেকে 45 মিনিটে করার চেষ্টা করব। আর এই যে গুণগত রসায়ন বা এই অধ্যায়গুলো অনেক বড়, তো একসাথে যদি 2-2.5 ঘন্টা আমি ক্লাস দিয়ে দিই তো হচ্ছে অনেকে হচ্ছে পুরো ক্লাসটা মনোযোগ ধরে রাখতে পারো না। তো হচ্ছে যেহেতু এই সময় মনোযোগ ধরে রাখা একটু কঠিন, অনেক দিন ধরে কলেজ বন্ধ, স্বাভাবিক জীবনযাপন করতেছো না, এর মধ্যে যে তোমরা ক্লাসগুলো করতেছো নিয়মিত, তোমাদের আসলে ধৈর্য আছে। তো এই ধৈর্যের যাতে বাদ না ভাঙে তার জন্য আমরা ক্লাসগুলো কি করতেছি, আমরা হচ্ছে এখন থেকে এই প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 40 থেকে 45 মিনিট এরকমই হবে, এবং এই 40-45 মিনিট তোমরা একটু মনোযোগ দিয়ে কইরো। এভাবে এখন আমরা পার্ট পার্ট আকারে করব, কারণ এই যে অধ্যায়গুলো এই অধ্যায়গুলো অনেক বড়। তো এই অধ্যায়গুলো পুরো শেষ করতে হলে 2 থেকে 2.5 ঘন্টার প্রয়োজন। তো একসাথে 2 থেকে 2.5 ঘন্টা ক্লাস নেওয়াও কষ্টকর, এবং এই ক্লাসগুলো ভিডিও করা, এডিট করা, তারপর হচ্ছে আপলোড করাও অনেক কষ্টকর। তো তোমরা এই দিকে একটু খেয়াল রাখো। তো তোমাদের জন্যই আমরা এই ক্লাসগুলো 40 থেকে 45 মিনিটের ডিউরেশন থাকবে প্রত্যেকটা ক্লাসের। তো তোমরা জানো হচ্ছে আমরা এইচএসসি 22 ব্যাচের যারা আছো, এইচএসসি 22 ব্যাচের জন্য আমরা একটা কোর্স, আরেকটা কোর্স নিচ্ছি, এই যে এমসিকিউ ক্র্যাশ কোর্স 2.0 বেস নিচ্ছি। এটার ক্লাস শুরু হবে হচ্ছে 25 আগস্ট। তো হচ্ছে তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে জানিয়ে দিও। আমাদের ফেসবুক যে পেজ আছে ওইখানে হচ্ছে পোস্ট করা আছে, তো ওই পোস্টটা তোমরা শেয়ার করে দিও। আর 21 ব্যাচের যারা আছো তোমরা জানো যে এই আরেকটা ব্যাচ আমরা নিচ্ছি এমসিকিউ ফুল কোর্স 3.0 ব্যাচ। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে আমরা আরেকটা ব্যাচ নিচ্ছি। তো তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে বলে দিও, আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে এমসিকিউ ক্র্যাশ কোর্স 3.0 ব্যাচ নিয়ে। ওইখানের বিস্তারিত কী কী আছে, হ্যাঁ, সব কিছু নিয়ে আমাদের পেজে দেওয়া আছে। তো তোমরা যারা আসো তোমরা শেয়ার করে দিও জিনিসটা, তোমাদের বন্ধুবান্ধবদের বলে দিও। তো তোমরা আমাদের সাথেই থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি, এবং পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই দিয়ে দিব। তো তোমরা আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।